ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। ঠিক এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন। শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছিলেন আর হতবাক হয়ে বলছিলেন, তুমি শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললে বৌমা? আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর চিৎকার করে বললাম, আপনার সাহস হয় কি করে? বাবুর জন্য রাখা খাবার আপনি খেয়ে ফেললেন। বুড়ো হয়েছেন তবুও খাবো খাবো করার অভ্যাসটা গেল না? আপনার ছেলের তো 2 পয়সাও কামাই করার মুরদ নেই, আর তার মা হয়ে এত খাই খাই স্বভাব আসে কি করে আপনার? খাবার কি কোনোদিন চোখে দেখেন না? নেক্সট টাইম যদি আর এরকম খাই খাই করেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে সোজা বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ি আমার পাশে দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলেন। হয়তোবা তার ছেলে আমার হয়ে কিছু বলবে এমন কিছু আশা করেছিলেন ছেলের কাছ থেকে। তা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও গিয়ে বাথরুমে কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলো। তারপর আমার স্বামী চুপচাপ ওখান থেকে মাথা নিচু করে চলে গেল। তার চোখেও দেখলাম জল। তাতে কি, তার তো মুরদ নেই 2 পয়সা ইনকাম করার। সারাদিন আমার বাবার কাছ থেকে টাকা নেয় আর নেশা করে, খায় আর ঘুমায়। যদিও আমি আমার স্বামীকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিই না, সারাদিন তার উপর মানসিক অত্যাচার করি। আমাকে কোনো কিছু বলার সাহস নেই ওর। ওর মতো ছেলেকে 7 বার খুন করে গুম করার ক্ষমতা রয়েছে আমার বাবার। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা শহরের নামকরা একজন বিজনেসম্যান। শহরে বাড়ি আছে বেশ কয়েকটা, আর তার যত সম্পত্তি আছে সব আমার নামে লেখা। সেখানে আমার স্বামী ছিলেন একজন এতিম। বিয়ের পর থেকেই তার মাকে নিয়ে আমাদের বাড়িতেই থাকছে, আর তার জন্য আমার শাশুড়িকে করতে হয় চাকরানির কাজ, শরীরের খাটুনি। বয়স্ক মানুষ, এগুলো করতে যেয়ে শরীর হাঁপিয়ে যায়, কষ্ট হয় অনেক। তবুও নির্বোধ মানুষ, দুমুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে নেন। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন। এগুলো দেখে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে যাই। এরপর আর কোনোদিন দেখা যায়নি সেই মানুষটাকে আমাদের বাড়িতে। সেদিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে, তবে এতেই আমার ভালোই হয়েছে। একজন খাবারের লোক তো কমেছে, আমরা কেউ তার খোঁজ রাখিনি। শুনেছি তিনি ওই বৃদ্ধাশ্রমেই মারা গিয়েছেন। আমি তার লাশটাও দেখতে যাইনি, এমনকি আমার হাজবেন্ডকেও দেখতে যেতে দেয়নি। এরপর সময় এগিয়েছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামীও মারা গিয়েছেন। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনিও সুইসাইড করেছিলেন। এখন এই একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গিয়েছে, লেখাপড়াও কমপ্লিট করেছে, বড় চাকরি করছে। ছেলেটা আমার খুব আদরের। আমারও বয়স হয়ে গিয়েছে, এখন শুধু বিশ্রামের দরকার। তাই আমার সব সম্পত্তি ছেলের নামে বুঝিয়ে দিলাম। কিছুদিন পর একটা উঁচু ঘরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছি। এবার শুধু আরামায়েশ করার পালা। কিন্তু হায় রে আফসোস, বউয়ের মাঝেই দেখি তো শুধু আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? এখন ছেলের বউয়ের সেবা আমাকেই করতে হয়। ছেলেটাও কেমন জানি দিন দিন পাল্টে যেতে লাগলো। এক বাড়িতে থেকেও ছেলের সাথে কথা হয় না বহুদিন, কোনোদিনও হয় না। আজ সকালে সব রান্না বান্না কমপ্লিট করে যখন খেতে গেলাম, তখন দেখলাম আমার বৌমা এক থালা পান্তা ভাত সাথে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ রেখেছে আমার জন্য। অথচ একটু আগে বড় বড় 2টা ইলিশ মাছ এবং খাসির মাংস রান্না করে রেখেছিলাম আমি। সেই খাবার আমি চোখেও দেখতে পেলাম না। খাবার এক পর্যায়ে আমার ছোট্ট নাতিটা এসে বলতেছে আমিও খাবার খাবো। তখন আমি আমার থালা থেকে 2 গাল পান্তা ভাত তার মুখে তুলে দিলাম, আর এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলির মুঠি ধরে ফেলে দিল। টাল সামলাতে না পেরে দেয়ালে লেগে আমার মাথা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। আমার ছেলে রুম থেকে বেরিয়ে এসে দেখলো যে তার বউ তার মাকে মারছে, কিন্তু সে কিছুই বলল না, একটা প্রতিবাদও করলো না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে আর তুই কিছুই বললি না? তখন আমার ছেলে বলল, কি বলবো মা, এগুলো তো তোমার থেকে শেখা আমার পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার ঠাকুরমাকে মারতে, দেখতাম বাবাও তখন নিশ্চুপ থাকতো। আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না। সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো একই কষ্ট অনুভব হয়েছিল। মাগো, কতই না কষ্ট দিয়েছি আমি আপনাকে। আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার মতো সুযোগও আমার হলো না। আপনাকে দেয়া শত শত কষ্টের ফল এখন ভোগ করছি আমি। পাপ যেহেতু করেছি, পাপের ফল তো ভোগ করতেই হবে। এই স্টোরিটা আমি ফেসবুকের একটা টাইমলাইন থেকে পড়েছিলাম, পড়ে অনেক কষ্ট হয়েছিল আমার। আসলেই কিন্তু আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটতে থাকে। আসলেই রিভেঞ্জার অফ নেচার বলে একটা কথা আছে। ছোটবেলায় বলতাম টিট ফর ট্যাট।
ইট মারলে পাটকেল খেতেই হবে, তাই যে যেমন কর্ম করবেন সে ফল ভোগ করবেন, আজ হোক আর কাল। সৃষ্টিকর্তা কখনো কারোর হিসাব অপূর্ণ রাখেন না, ঠিক মতো বুঝিয়ে দেন। আজকে আপনি যে কুকর্ম করবেন কালকে তার কড়াই গন্ডায় হিসাব বুঝে পাবেন। তাই আমি বলতে চাই, এখনের যারা বউরা আছেন তারা একটু শাশুড়ির সাথে মানিয়ে চলবেন। হ্যাঁ, প্রতিটা সংসারে এরকম শাশুড়ি বৌমার মধ্যে খুঁটিনাটি অশান্তি হয়, তাই বলে এই অশান্তিটাকে এত দূরও নিয়ে যাবে অশান্তিটার মূল্য হিসাবে একটা জীবন উৎসর্গ করতে হয়। আর শাশুড়িদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই। আমরা পরের বাড়ির মেয়েরা আসি আপনাদেরকে আপন করে নিতে, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আসি, এখানে এসে নতুন করে বাবা মা পাই। আপনার সন্তান যদি কোনো ভুল করে তাহলে তো হাসি মুখে ক্ষমা করে দেন, তাহলে ছেলের বউ যদি একটু ভুল করে তাহলে ক্ষমা করে দিতে অসুবিধা কোথায়? পরের বাড়ির মেয়ে বলে? আপনার ছেলে যেমন আপনার কাছে আপন, ঠিক তেমনি একটা মেয়েও তার মার কাছে আপন। এটা একটু বুঝুন। আপনারও তো মেয়ে আছে, আর মেয়ে না থাকলেও পরের মেয়েকে আপন করে নিতে কি সমস্যা কোথায়? সবাই তো আর সব কাজ শিখে আসে না, নয় একটু হাতে ধরে শিখিয়ে নিলেন, ক্ষতি কি তাতে? যদি সংসারে শান্তি আসে। আজকের স্টোরিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়।